নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। জানেন তো, এই 2-3 দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছেলেমেয়ে বাড়িতে নেই। মনটা একটু খারাপ ওদের জন্য। ওরাও বলেছিল যে মা তুমি চলো। ওরা আসলে আমার মার বাড়ি গেছে থাকতে, গরমের ছুটি চলছে তো। এবার তো কোথাও যেতে পারলাম না ঘুরতে, কারণ আপনার দাদার একটা পরীক্ষা রয়েছে, যার জন্য বলছে না আমি এবার কোথাও বেড়াতে পারবো না। তাই এবার কোথাও যেতে পারলাম না গরমের ছুটিতে ঘুরতে। তাই ওরা মার বাড়ি চলে গেছে থাকতে। আমাকেও বলেছিল যেতে, কিন্তু আমি বললাম ঠিক আছে তোরা যা ঘুরে আয়। আর যা গরম পড়েছে না, বাইরে একদম বেরোতে ইচ্ছে করে না। আমি বললাম তাহলে গরমের ছুটি থাকতে এদিনকে যাবো, ঘুরে আসবো দিদার বাড়িতে গিয়ে। আর আমি চলে গেলে আপনার দাদাভাইয়ের খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যায়। কিন্তু মা বলে যে এখানে এসে জামাই খেয়ে নেবে। আমি বলি যে না, ও এত গরমে বেড়াতেই চাইবে না, তারপরে কাজকর্ম সেরে আর বেড়াতে বেড়াতে বেলা হয়ে যায়, তারপরে খেয়ে দিয়ে আবার যাতায়াত খুব প্রবলেম হয়ে যায়। এর জন্য আর আমি গেলাম না। আর জানেন তো, এই আমাদের পাশের বাড়ি গাছের আমগুলো এত পেকে গেছে, টুকটাক করে জানেন পড়ছে, যে যখন পাচ্ছি নিয়ে যাচ্ছে। আমিও কটা পেয়েছিলাম, জানেন তো, আমিও কটা পেয়েছিলাম। তাই ভাবলাম যে ছেলে মেয়ে যখন নেই বাড়িতে, সেরকম রান্নাবান্নার চাপও নেই আজকে, তাই আজকে আমি ভাবলাম আমসত্ত্ব তৈরি করব। আর আমসত্ত্ব জানেন তো, আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু দোকানের আমসত্ত্ব আর এই আমসত্ত্ব কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ এই আমগুলো এত মিষ্টি, আর জানেন তো একটু কিন্তু মানে চিনি দিতে হচ্ছে না, যেহেতু এত মিষ্টি আমসত্ত্ব। তাই চিনি ছাড়াই কিন্তু আমি আজকে আমসত্ত্বটা তৈরি করবো, যেহেতু আমগুলোই মিষ্টি। আর দোকানের আমসত্ত্ব তো এত চিনি দেওয়া থাকে যে মুখে বলেই বোঝা যায় চিনি দেওয়া রয়েছে আমসত্ত্বের মধ্যে। যাই হোক, এখন আমের সিজন, অনেক আম খাওয়াই হচ্ছে। এই আমসত্ত্ব বানিয়ে রাখি, যখন আম আর থাকবে না তখন এই আমসত্ত্ব খেয়েই মনে করতে হবে যে আমরা এই গাছের আম খেয়েছিলাম। এই বছর তো গাছটা রাখা হয়েছিল, তাই আম খেতে পারলে জানি না, সামনের বছর যদি গাছটা কেটে ফেলে তাহলে আর আম খেতে পারবো না হয়তো। আর মেয়ে প্রথম থেকেই বলে রেখেছে, মা এই গাছের আম পেলে কিন্তু তুমি আমসত্ত্ব করে রাখবে। তুমি তো আগেরবার আমসত্ত্ব করোনি, কিছুই করোনি। আগেরবার আসলে কী বলুন তো, কিছুই করতে পারিনি, কারণ আগেরবার একটু ঘুরতে গেছিলাম, তখন ভাবলাম কি যে ঘুরতে যাবো, যদি সব নষ্ট হয়ে যায়, এই জন্য কিছুই করিনি। এবার তো কোথাও ঘুরতে গেলাম না। এবার ভেবেছিলাম যাবো ঘুরতে, কিন্তু আপনার দাদাভাই পরীক্ষা পড়ে গেছে একটার জন্য। উনি বলে যে না আমি আর টাইম দিতে পারবো না। আর জানেন তো, গরমের ছুটি শেষেই আমার ছেলে মেয়ে স্কুলের খুলবে, পরীক্ষা শুরু হয়ে যাবে। এর জন্য আর এবার কোথাও ঘুরতে গেলাম না, বাড়িতেই দিন। আর যা গরম না, বাইরে বেরাতেই ইচ্ছা করে না এত গরমে। আর ঠান্ডা দেশে ভালো লাগে, আগেবার ঠান্ডা দেশে গেছিলাম ঘুরতে, কিন্তু এবার যেতে পারলাম না, কী করবো। তো এবারে মনটা খারাপ, তাই ওরা বলেছে মা আমাদের দীঘায় নিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, দেখা যাক, যদি বাবার পরীক্ষা হয়ে যাওয়ার পর যদি সময় থাকে তাহলে দীঘায় নিয়ে যাবো। আর আমসত্ত্ব দেখুন কি ঘন ঘন হয়েছে একদম। আমি একটু ঘন ঘন করে করেছি, একদম পাতলা করে না, শোকাতে দেরি লাগবে। আর একটুখানি ঘন ঘন করলে কি তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। আর এখন যা রোদ বাবা, 2 দিন রাখলেই মনে হয় আমসত্ত্ব শুকিয়ে যাচ্ছে এরকম। আগে তোমার মা বলতো, আগে 3-4 দিন মাও করে, মানে 3-4 দিন রাখার পরে আমসত্ত্ব শোকায় না, একটুখানি মেঘলা মেঘলা হয়ে যেত যখন মা দিত। আর এখন তো প্রচণ্ড গরম, এই সময় আমসত্ত্ব দেওয়াটাই কিন্তু ঠিক, যেহেতু রোদের তেজটা খুব বেশি এখন। এই জন্য আমি হয়েছি না বাবা, যে এরপরে বর্ষা নেমে গেলে আর আমসত্ত্ব শোকাবে না, এখনই করে নিই। আর আমটাই তো ভীষণ ঘন ঘন, জানেন তো, ক্ষীরের মতো একদম। আর আমসত্ত্ব যখন আমি এখন আমটা জাল দিলাম, একটু ঘন ঘন করে নিলাম, পাতলা করলে কি একটু জল জল থেকে যাবে, শোকাতে অনেকটা দেরি লেগে যাবে। এর জন্য আমি একটু ঘন ঘন করে করলাম। এখন থালার মধ্যে তেল মাখিয়ে নিই, যে আমসত্ত্ব ঢেলে দিয়েছি। এখন যাই জানলার কাছে রোদে রেখে দেবো, জানলা দিয়ে যা রোদ আসছে, আর ছাদে যেতে হবে না, এত রোদ। এখানে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। আমসত্ত্বের গন্ধে মানে বাড়িটা পুরো মমক করছে, এত সুন্দর আমের গন্ধ। যখন আমি হাত দিয়ে ধরি না আমটা, আমার হাতটা মানে পুরো গন্ধ হয়ে যায়, এত সুন্দর আমের গন্ধটা। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি যখন আমগুলো পাই না, আমার ভীষণ ভালো লাগে যে আমি একটা আম পেয়েছি। আর দেখুন এখনও কিন্তু গাছে আম রয়েছে, ওই একটা পাকা আম দেখুন ঝুলছে। এই কতজন যে সকাল থেকে আসছে, তাকাচ্ছে আমটার দিকে, যে কখন আমটা পড়বে আর নিয়ে যাবে। আমিও বারবার দেখছি, যদি আমি পাই তাহলে আমিই নিয়ে আসবো গিয়ে। আম তো আমরা সবাই খেতে খুব ভালোই বাসি, তাই না বলুন? আর বাজারে তো কত আমি কিনতে পাওয়া যায়, কিন্তু ওই আম পড়লে যে একটা হাত দিয়ে ধরে পাওয়া, মানে ওটাই সবথেকে আনন্দের লাগে। আর আমাদের বাড়ি ওখানে এখন একটা আম গাছ ছিল, ওই একটা ঠাকুমা ছিল, ঠাকুমাদের কাছে একটা আম গাছ ছিল, জানেন তো। আমার বেশ ভালো লাগতো, আম পড়লেই আমি গিয়ে নিয়ে আসতাম। ঠাকুমাদের গাছের আম এত ভালো ছিল, মানে উপরটা পুরো সবুজ কাঁচা লাগতো, কিন্তু ভেতরে পুরো পাকা, আর কি মিষ্টি। ঠাকুমা বলতো যে আমাদের বাড়িতে সেরকম কেউ আম খায় না। আসলে কি বলুন তো, অনেকেই ডায়াবেটিস সুগারের ভয়ে না আম খেতে চায় না। ঠাকুমা বলতো আমাদের বাড়িতে কেউ আম সেরকম খায় না। তাই যে যখন আসতো সবাই আম নিত, তাই আমিও একটা দুটো পেতাম, নিয়ে আসতাম। বেশ ভালোই লাগতো, কিন্তু আম ওই হাত দিয়ে ধরাটাই বেশি ভালো লাগে। অত বড় আম ধরবো হাত দিয়ে, এটাই একটা কীরকম আলাদা অনুভূতি লাগে।
আমাদের পাশের যে আম গাছটা সেটা তো পিসিমণিদের ছিল, পিসিমণিরাও বলেছিল আম নেবে, কিন্তু বলেছে অত উঁচু গাছে কাকে ওঠাবো, কে আম পেড়ে দেবে। জানেন তো আমাদের পাশের বাড়ি একজন দাদা আছে, তাকে দিয়ে আমি কটা আম পাড়িয়েছিলাম কাঁচা অবস্থাতে। আমি পাড়িয়ে পিসিমণিকে দিয়ে এসেছি, পিসিমণি যেখানে গেছে ভাড়া বাড়িতে সেখানে গিয়ে আমি দিয়ে এসেছি। কারণ উনি একটা বয়স্ক মানুষ, ওনার গাছের আম উনি বলছিল যে খাবে। সত্যি তো কাকে দিয়ে পাড়াবে, অত বড় গাছ কোন লোক পাচ্ছে না বলছিল। তাই আমি দাদাকে বললাম কটা আম পেড়ে দিন, আমিও নেবো, ওই পিসিমণিকেও দিয়ে আসবো। আর প্রমোটা সে তো আসলোই না, সেও বলেছে যে অত বড় গাছে কাকে ওঠাবো, যদি পড়ে যায়, যেন সেও আর আম নিতে আসলো না। যাই হোক আমি পিসিমণিকে দিয়ে এসেছি কটা আম। বাবা ওনার গাছের আম উনি খাবে না, খারাপও লাগে তাই না, বলে সবাই তো আম নিয়ে যাচ্ছে, উনি কটা আম পাবেন। আমি দিয়ে এসেছিলাম, আবার পরে বলেছিলাম তুমি যেও কাউকে দিয়ে আম পাড়িয়ে দেবো। উনি আবার এসেছিলো, আমি কটা আম তাকে ওই একটা ছেলেকে দিয়ে পাড়িয়ে ওনাকে দিয়ে দিয়েছি। যাই হোক উনিও খেতে পারলো ওনার গাছের আম এবছর। আর আম গাছটা তো রয়েছে, যখন সবাই খেলো এই বছর আম, কিন্তু জানি না সামনের বছর থাকবে নাকি। সত্যি তো করা হয়ে গেল। এখন আপনার দাদাভাই বলে চিকেন নিয়ে এসেছি, আজকে তো ছেলে মেয়ে বাড়িতে আসবে, তাই একটু চিকেন তন্দুরি মতো করে রেখো। তাই আমি জানেন এখন সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর সত্যি তো আজকে তো বাড়িতে আমার মার বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রাত্রিবেলায় বাড়ি চলে আসবে, তখন আবার কী করে দেবো। আজকে আর ডিম করবো না, ভাবলাম ঠিক আছে তুমি চিকেন তুলে নিয়ে এসো। চিকেন আমি বলেছিলাম তোমার দাদাভাইকে চিকেন তুমি নিয়ে এসে রেখো, আমি সব কিছু মশলাপাতি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি বিকালবেলায় করবো, এখন করবো না। এখন আমাদের তরকারি ফরকারি যা আছে হয়ে যাবে, আর যদি পারি কিছু একটা করে নেবো তাহলেই হয়ে যাবে। কালকে অনেক রান্না করেছিলাম, সেগুলোই রয়ে গেছে, আসলে খাওয়ার কেউ নেই, রান্নাটা বেশি করে রেখেছিলাম। ছেলেমেয়ে তো সেরকম খায় না, তাই ভেবেছিলাম দুজনের জন্য রান্না একটু বেশি করে রাখি। তারপরে হলাম কি কটা পটলও দেখছি শুকিয়ে আছে, একটু ভেবেছি আজকে তেল পটল করে রাখবো, তেল পটল খেতে খেতে খুব ভালোই লাগে। তাই তরকারিতে রয়েছে, তার সঙ্গে একটা রান্না না করলে হয় না, যে তেল পটলই ভাবলাম করে রাখবো আজকে। এটা আবার কী বলুন তো, সবসময় চিকেনের ঝোল চিকেন কষা এগুলি খেতে একদমই চাইছে না, কিছুদিন ধরেই বলছে মা চিকেনে একটু অন্যরকম কিছু করে রাখবে। আর একদিনকে জানেন চিকেন তন্দুরি করে দিয়েছিলাম, খুব ভালো খেয়েছে। তাই আজকে বলেছে মা চিকেন তন্দুরি করে দেবে। তাই আমি চিকেন আনিয়েছি আপনাদের দাদাভাইকে বাজার থেকে। আর চিকেনের মধ্যে এখন সমস্ত উপকরণ যখন আমি মাখিয়ে নিলাম, দই, আদা রসুন বাটা, নুন, ধনিয়া জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে একটু বিট নুনও দিয়েছি আমি, আর দিয়েছি তন্দুরি মশলা, অল্প পরিমাণে দিয়েছি তন্দুরি মশলাটা, একটু ঝাল ঝাল হয়। ভাত রান্না করার কিছুক্ষণ আগে যদি চালটা ধুয়ে রাখা যায় না, তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর ভাতটা খুব ঝরঝরে হয়। তাই আমি চালটা ধুয়ে নিলাম। চলুন তাহলে যাই এখন ছাদে। এই দেখুন আমার গোলাপ ফুল গাছে সাদা কালারের কি সুন্দর গোলাপ ফুলটা ফুটে রয়েছে, আর কি ভালো লাগছে গোলাপ ফুলটা দেখুন, এত সুন্দর কালারের গোলাপ ফুল। যখন গাছটা কিনেছিলাম গোলাপ ফুল গাছটা, তখন ওই ফুলটা দেখে কিন্তু আমি গাছটা কিনেছিলাম, কিন্তু বললামই তো আপনাদের শীতকালে মানে একটা ফুল আর ফোটেনি এই গাছে। গরমকালে এতদিন হয়ে গেল তাও একটা ফুল ফোটেনি, এই প্রথম আবার গাছে ফুল ফুটলো। দেখুন কি সুন্দর লাগছে ফুলের কালারটা, সাদা কালারের ফুল, ভালোও লাগে বাড়িতে লাগালে, তাই না বলুন। আরও দেখুন সব গাছই রয়েছে, কিন্তু আর কোনো গাছই দেখছি আজকে ফুল ফোটেনি, শুধু এই একটা গাছেই ফুলটা ফুটে রয়েছে। আর একটা গাছই যেন আমার ছাদটাকে বেশ সুন্দর করে দিয়েছে, সাদা কালারের গোলাপ ফুলটা এত ভালো লাগছে। থাকুক গাছে, এখন পারলে পরে তুলে নিয়ে যাব ফুলটা। এই দেখুন আমার এই অ্যালোভেরা গাছটা কি সুন্দর লাগছে দেখতে, জানেন তো 2-3 বছর আগে আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম পটে, সেই পট থেকে একটা ছোটো অ্যালোভেরা গাছ নিয়েছি, এই ছোটো পটে লাগিয়ে নিয়েছি, জানেন তো ছোটো অবস্থায় লাগিয়েছিলাম। আর এখন দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। আর অ্যালোভেরা জেল তো নানা রকম কাজে লাগে, প্রাকৃতিক উপায়ে আমাদের মুখে ফেসিয়াল করতে, চুলের সৌন্দর্য বাড়াতে। অ্যালোভেরা জেলের জুসও অনেকে খায়, শুনেছি জুস খাওয়া পেটের পক্ষে খুব ভালো। অ্যালোভেরা জেলের কিন্তু খুব উপকারী, তাই আমি বাড়িতে লাগিয়ে ফেলেছিলাম একটা অ্যালোভেরা গাছ। আর আমি মাঝে মাঝে কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে নানা রকম ফেসিয়াল প্যাক হিসেবে ব্যবহার করি। আর জানেন তো এই কলার খোসাগুলো তো আমি নিয়ে চলে এসেছি, এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 2-3 দিন, জলে ভিজুক, তারপরে আমি এর সঙ্গে ভালো জল দিয়ে মিশিয়ে গাছে গোড়ায় দেবো। খুব ভালো একটা খাদ্য গাছের কলার খোসার জল। আর কলার খোসাতে যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস আছে, তাই খুব ভালো একটা খাবার। এখন ছায়া জায়গায় রেখে দেবো, চলুন যাই নিচে গিয়ে একটু রান্না করবো ভাবলাম। ছাদ থেকে তো চলে আসলাম, ফ্রিজে গিয়ে দেখলাম ফ্রিজে কটা পটল রয়েছে, তাই ভাবলাম পটল দিয়ে আজকে একটু তেল পটল বানাবো। অনেকদিন ধরে তেল পটল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, জানেন তো। 2 বছর আগে যখন আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম, তখন আমরা দার্জিলিংয়ে যখন দুপুরবেলা গিয়ে পৌঁছলাম, আমাদের সেখানে লাঞ্চে ছিল তেল পটল। তার আগে আমরা কালিম্পং হয়ে দার্জিলিংয়ে গেছিলাম, কালিম্পংয়ে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম প্রতিদিন ডিম ভাত খেয়ে খেয়ে সবারই মুখে একটা অরুচি লেগে গেছিলো। আর যখন আমরা ওখানে গিয়ে তেল পটল পেয়ে, আরও খাবার ছিল কিন্তু তেল পটলটা একটা মানে আলাদাই খাবার ছিল, ওটা খেয়ে সবার মুখটা মনে ছিঁড়েছিল, এত ঝাল যত তেল পটলটা করেছিল রান্না, আর খেয়ে এত
এত ভালো লেগেছিলো যে আমি ভাবলাম তাহলে বাড়িতে গিয়ে তেল পটলটাই বানিয়ে নিই। তেল পটলটা খেতে ভালোই লাগে, তাই না বলুন? আর এখন তো পটলের দিন তো অনেক কিছু করা যায়। পটলের দোরমা, নারকেল দিয়ে পটল দিয়ে, পোস্ত দিয়ে পটল দিয়ে, সর্ষে দিয়ে পটল দিয়ে, কত রকমের পটল দিয়ে, দই পটল, কত কিছু খাওয়া যেতে। আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, পটল আর পটল। এখন গরমের দিনে কিন্তু পটলটা বেশ ভালো পরিমাণে পাওয়াও যায়, আর পটলগুলো বেশ বড়ো বড়ো মোটা মোটাও হয়। তাই আমি ভাবলাম যখন আমার ঘরে এরকম মোটা মোটা পটল আছে, তাই তেল পটলটাই বানানোই বেস্ট হবে। আর মেয়েতে রাত্রিবেলা চলে আসবে, নিয়ে খাবে হচ্ছে তেল পটল, আর ওরও খুব ভালো লেগেছে তেল পটল। তখনই আমাকে বলছিল মা বাড়িতে গিয়ে তেল পটল বানিয়ে দিও, খাবো। কিন্তু আর বানানো এলাম তো খাইনি। প্রতিদিন তো কিছু না কিছু খাওয়া হয়। আমাদের বাড়িতে মাছ মাংস আমরা বেশি খাই, সবজিও আনা হয়, সবজিও খাই, কিন্তু তেল পটলটা আমার আর বানানো হয়নি। তেল পটল বানানোর জন্য দেখুন আমি তো জিরে আর তেজপাতা এখানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। পটলগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আদা বাটা, রসুন বাটা আর নিয়েছিলাম পেঁয়াজ বাটা, সমস্ত কিছু নিয়ে আর নানা রকমের মশলা নিয়ে নিয়েছিলাম। মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দেওয়ার পর দেখুন আমি এখানে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, কেননা গরম মশলা গুঁড়ো না দিলে না গন্ধটা বেরোবে না। একটু ঘিও দেওয়া যেত, কিন্তু এত গরমে না আর ঘিটা ব্যবহার করলাম না। ঘি দিলে তো আরও টেস্ট হয়ে যেত, কিন্তু গরমের জন্য আমি আর ঘিটা ব্যবহার করলাম না। তাই এখন যেন গন্ধে মমা করছে। দেখুন পটল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একদম কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, পুরো লাল লাল ঝাল ঝাল একদম তেল পটল। মেয়ে তো এখন খাবে না, রাত্রিবেলা খাবে, তাই একটু ঝাল ঝাল করে আমি রান্না করেছি। ও এখন রাত্রিবেলা খাবে, ওকে বলবো অল্প করে খেয়ে নে, কোনো অসুবিধা হবে না। আর আমি এখানে জানেন তো গরম জল ব্যবহার করলাম। যে কোনো রান্নায় গরম জল কিন্তু দেওয়াটা খুবই দরকার। তাহলে কী বলুন তো, রান্নাটা খুব ভালো হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। দুপুরে তো রান্না বান্না করে খাওয়া হয়ে গেল। তেল পটলের জন্য তো খুব ভালো খেয়েছিলাম। ভাত তো বেশ গরম গরমই ছিল, এখন তো গরমের দিন, ভাত ঠান্ডা হতেও কিন্তু সময় লেগে যায়। তার জন্য গরম গরম দিয়ে তেল পটল খেয়ে নিলাম। আর এখন তো আমি যে চিকেন করবো, তার জন্য দেখুন আমি এখন চাটনি তৈরি করে নিচ্ছি। ধনে পুদিনা পাতা, লঙ্কা, রসুন দিয়ে, দই দিয়ে একটা ধনে পাতার চাটনি তৈরি করে নিলাম। ধনে পুদিনাকে চাটনি, এই চাটনি দিয়ে কিন্তু তন্দুরি চিকেনটা খেতে খুব ভালো লাগে। আর আমি আমার জন্য একটু চা করলাম, ওই দারচিনি লবঙ্গ দিয়ে একটু চা করলাম। দারচিনি চা খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে। ফ্রিজ থেকে তো চিকেনটা বার করে নিয়ে চলে এসেছি। এই দেখুন চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি চিকেন তন্দুরিটা মাইক্রো ওভেনে করবো না, আজকে আমি তন্দুরিটা ফ্রাইং প্যানেই করবো। দেখুন ফ্রাইং প্যানটা কিন্তু গ্যাসের উপর আমি এখন বসিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ফ্রাইং প্যানটা গরম করে নেবো, তারপরে কিন্তু চিকেন তন্দুরিটা করবো। আর ফ্রাইং প্যানটা ভালো করে গরম না হলে কী হবে বলুন তো, যখন আমি চিকেনগুলো দেবো না তলায় লেগে পড়বে। আর চিকেন তন্দুরি কিন্তু একটু পোড়া পোড়াই ভালো লেগে খেতে, তাই না? আমার কাছে একটু কয়লা নেই, কয়লা থাকলে আরও ভালো হতো। কয়লা দিলে কিন্তু গন্ধটা একটা স্মোকি স্মোকি ভাব আসতো, আরও ভালো হতো। আমি তো দেখি যখন অনেকে রান্না করছে চিকেন তন্দুরি, তখন কয়লা দিয়ে দেয়, কিন্তু কয়লা দিলে এটাই মনে হয়, বুঝলাম যে কয়লা দিলে একটা স্মোকি মুকি ভাব আসে, কিন্তু কয়লা জানেন তো নেই। আমাদের কয়লা কোথায় পাবো, তাই না বলুন? আমাদের তো সব রান্না বান্না গ্যাসে হয়, এই জন্য কয়লা আর নেই। এখন আমি এই যে বাটারটা ভালো করে ব্রাশ দিয়ে এখন ফ্রাইং প্যানের মধ্যে ঘষে দেবো, তারপরে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আগে ফ্রাইং প্যানটার মধ্যে যখন বাটারটা দিলাম, দেখলাম যে ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়েছে, তারপরে কিন্তু আমি বাটারটা দিয়েছিলাম। আর বাটারটা এখন ব্রাশ দিয়ে ঘষে দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, যখন দেখবো যে ধোয়া উঠছে, তো আর গরম হয়ে উঠছে যে ফ্রাইং প্যানটা, তখনই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর জানেন তো চিকেন তন্দুরি তো দোকান থেকে আমরা কিনে এনে খাই, সেটা একরকম লাগে, আর বাড়িরটা কিন্তু আরেক রকম লাগে। তাই ছেলেমেয়ে বলে আমার বাড়িরটাই বেশি ভালো লাগে খেতে, তাই তুমি কিন্তু বাড়িরটাই একদিনকে করে দেবে। তাই একদিন করে দিয়েছিলাম, খেয়েছিলো, খুব ভালো লেগেছিলো খেতে। তাই আজকে আবার করে দিচ্ছি। এই চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে কিন্তু দেখুন ধোয়া উঠছে, বেশ ভালো করে গরম হয়ে গেছে, ফ্রাইং প্যানও গরম হয়ে গেছে, বাটারও গরম হয়ে গেছে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তারপর একটু ঢেকে রেখে দেবো, কেননা অনেক তেল ছেটে তো চারিদিকে নোংরা হয়ে যায়, একটু ঢেকে দেবো যাতে বেশ ভালো করে পোড়াটাও হয়ে যায় আর তেলটা কম ছেটে। চিকেনগুলো আগে করে বাবাকে পাঠিয়ে দেবো, কেননা আপনার দাদাভাই তো যাবে ছেলে মেয়েকে আনতে, তাই বাবাকে পাঠিয়ে দেবো। কেন বাবাকে আবার কে দিতে যাবে পরে, তাই উনি যখন যাবে এখন ছেলে মেয়েকে আনতে, তাই বাবাকে আগে পাঠিয়ে দিই, আর তারপরে আরেকবার করবো, তারপর ছেলে মেয়েকে সেগুলো ওরা আসতে খাবে। আর দেখুন আমার চিকেন তন্দুরি কালারটা কি সুন্দর হয়েছে, আর উপর থেকে আমি বাটার গ্রিস করে দিয়েছি, তাই আরও তেল চিকচিক করছে, মানে সে খুব ভালো লাগছে। বাটারের একদম একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, আর দেখুন ধোঁয়াটাও বেরাচ্ছে। একটা যদি কয়লা হতো তাহলে কিন্তু ভালোই লাগতো, একটা স্মোকি স্মোকি ভাব আনতে পারতাম, কিন্তু যাক নিয়ে যখন আর কী করবো, তাই না বলুন? এই দেখুন চিকেন তন্দুরিগুলো আমার কেমন হয়েছে। এই দেখুন আমি একটু বাটার গ্রিস করে দিয়েছিলাম ওই পিঠে, তারপর আমি আবার চিকেনগুলো উল্টে দিয়েছি। আমি আবার এই পিঠেও একটুখানি বাটার গ্রিস করে দিচ্ছি ব্রাশ দিয়ে, পুরো একদম বাটারের চকচক চকচক করছে দেখুন চিকেনগুলো। এই দেখুন একদম সব কটা চিকেনের মধ্যে আমি বাটার গ্রিস করে দিলাম ব্রাশ দিয়ে দিয়ে। এই দেখুন আমার চিকেন তন্দুরি কিন্তু হয়েও গেছে। এই যে
দেখুন কি সুন্দর দেখতে লাগে, আর চিকেন তন্দুরি একদম দারুণ খাবার, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে। আর চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে কী ভালো যে লাগবে। এই চাটনি রেখেছি সাথে। ছেলে মেয়ে চলে আসবে, ওর বাবা চলে গেছে ওদের আনতে, ওরা চলে আসবে, ওদের দিয়ে দেবো খেতে। ওই দেখুন আমার ছেলে চলে এসছে, এই দেখুন এসে দাঁতগুলো বের করে দিয়েছে। যেমন মা মেয়েও চলে এসেছে, মনে হচ্ছে হাঁপিয়ে গেছে। তারপর এদিকে আস্তে আস্তে দেখুন, এই দেখুন হাসি হাসি করছে আবার আমার মেয়ে। আর ছেলেকে দিয়ে দিই খেতে। মেয়ে বলে মা ভাইকে দিয়ে দাও, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। দেখুন ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ও খাক। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন সবার সঙ্গে, আর আপনারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন তাহলে আমি আসি বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটি দেখতে থাকবেন। আমি হয়তো ডেইলি ব্লগ দিতে পারি না, একটু অসুবিধার কারণে, কিন্তু আপনারা কিন্তু আমার ব্লগটা দেখবেন, আর আপনাদের আশা করি ভালোই লাগবে আমার ব্লগটা।